রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছে শারমিন। আর প্রতিবারের মতন আজও রয়েছে প্রথমে একটি চমৎকার গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। এখন শুরু করি আজকের প্রথম গল্পের নাম পীর বাবার রাত। লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আর পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটির প্রথম পর্ব এখন শুনবো, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাবো একেবারে দ্বিতীয় পর্ব শুনবো, তারপর আবারও ফিরে আসছি। আমার কর্মজীবন শুরু হয়েছিল রেলের চাকরি দিয়ে। BRI KGPর আন্ডারে একটি ছোট পোস্টে চাকরি পেয়েছিলাম। আমাদের কর্মস্থল ছিল শালিমার, তবে মাঝে মধ্যে খড়গপুর, টাটানগর, সিনি, গীধনি, ভদ্রকেও কাজকর্ম নিয়ে যেতে হতো। কিন্তু সে যাওয়া নাম কা ওয়াস্তে। গেলুম, প্রচন্ড গতিতে কাজ করলুম এবং ফিরে এলুম। ঘোরা বেড়ানো কিছুই হতো না। তাই একবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, কিছু না হোক এক রাত খড়গপুরে সোম সাহেবের বাংলোয় গিয়ে কাটিয়ে আসব। সাহেব প্রতি শনি রবিবার কলকাতার বাড়িতে চলে আসতেন। আমরা সাহেবের অনুমতি নিয়ে এক রাত তারই বাংলোতে থাকবার ব্যবস্থা করলাম। সঙ্গী ছিলাম 4 জন, হিরু, আমি, রবি এবং মুন্না। তখন আবার পৌষ মাস, কন কন করছে ঠান্ডা। আমরা খাওয়া দাওয়া সেরে বেলা 10টা-11টা নাগাদ ট্রেনে চেপে খড়গপুরের দিকে রওনা হলাম। সন্ধ্যের আগেই খড়গপুরে পৌঁছালাম আমরা। স্টেশন থেকে নেমে হাঁটা পথে আমরা যখন সোম সাহেবের বাংলোর দিকে যাচ্ছি, তখন হঠাৎ বিনোদের সঙ্গে দেখা। বিনোদ আর আপ্পারাও ছিল সোম সাহেবের ট্রলিম্যান। এরা দুজনেই আমাদের পূর্ব পরিচিত। আমাদের দেখে বিনোদ বলল, আরে কি ব্যাপার আপনারা? আমরা ভেবেছিলাম বিনোদ বোধহয় আমাদের খাতির করে নিয়ে যাবে বলে আসছে। তার জায়গায় এরকম প্রশ্নে চমকে উঠলাম। বললাম, কেন, তুমি জানো না আমরা তো আজ রাত্রে সাহেবের বাংলোয় থাকবো। সাহেবের বাংলোয়? মাথা খারাপ নাকি? সাহেব আজ পর্যন্ত নিজের ছেলেকেই এখানে আসতে দেননি। কিন্তু সাহেবের সঙ্গে তো কথা হয়ে গেছে, উনি অনুমতি দিয়েছেন। ও, তা কই সেরকম কিছু তো উনি বললেন না আমাদের। হয়তো বলতে ভুলে গেছেন। বিনোদ একটু চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাহলে তো মুশকিলই হলো। মুশকিল কিসের? সাহেব চাবি দিয়ে যাননি? না না, তা নয়, ডুপ্লিকেট চাবি তো আমার কাছে থাকেই, কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে খুব। ওখানে কি আপনারা থাকতে পারবেন? হিরু বলল, কেন, কি ব্যাপার? থাকতে পারবো না কেন, কি হয়েছে ওখানে? সাহেব আজ ছুটির পর বাড়ি যাবেন বলে রওনা হয়েছিলেন, কিন্তু একটু আগেই স্টেশন থেকে ফিরে এসেছেন তিনি। সিনিতে ব্লক জিএম আসবেন, তাই ভাবছি সাহেবের সঙ্গে ওই বাংলোয় আপনারা কি করে থাকবেন। আমরা 4 জনেই লাফিয়ে উঠলাম শুনে। অসম্ভব! কেননা সোম সাহেব অত্যন্ত ভারিক্কি এবং বদমেজাজি লোক। ওর স্ত্রীপুত্র পরিজনরাও বাঘের মতো ভয় করে সোম সাহেবকে। আর আমরা যারা তার অধীনে অনেক ধাপ নিচুতে কাজ করি, আমাদের কাছে তো উনি এক মূর্তিমান বিভীষিকা। বিশেষ করে আমাদের সঙ্গে সাহেবের ফেস টু ফেস কথাও হয়নি। আমাদের সুপারভাইজার বলে কয়ে রাজি করিয়েছিলেন সাহেবকে। এখন কোন সাহসে আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো? এবং গেলেও লাভ কি হবে? আশ্রয় তো পাবোই না, উল্টে 1000 রকম কাজের ফিরিস্তি চেয়ে অপমান করে দাঁড়িয়ে দেবেন। আমি বললাম, না, যে লোকের চোখের দিকে তাকাতে সাহস হয় না, তারই সঙ্গে একত্রে এক রাত এক আশ্রয়ে থাকা আমার পক্ষে অসম্ভব। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি, এক রাত একটু আনন্দ করে কাটাবো বলে। কোথায় একটু হই হুল্লা করবো, এ ওর পেছনে লাগবো, গলা ছেড়ে গান গাইবো, কিন্তু এখানে আশ্রয় পেলেও সেসব তো হবেই না। উল্টো চোরের মতো মুখ বুঝে ভয়ে ভয়ে থাকতে হবে। বিনোদ বলল, আমিও তাই বলি, আপনারা বরং অন্য কোথাও চলে যান। মুন্না বলল, তা অন্য কোথায় যাব বলুন? হয় হোটেলে উঠুন,
নয়তো এক্ষুনি বোম্বে এক্সপ্রেস আসবার সময় হয়ে গেছে। ওই গাড়িতে চেপে আপনারা সোজা ঝাড়গ্রামে চলে যান। ঝাড়গ্রাম এসে অনেক ভালো জায়গা, বুঝতে পেরেছেন? খুব ভালো লাগবে আপনাদের, ঘুরে বেরিয়ে শান্তি পাবেন। বিনোদের কথায় আমাদের মন কিন্তু সায় দিল না। আমরা যখন কি করব কি না করব ভাবছি, তেমন সময় সাহেবের আর এক ট্রলিম্যান আপ্পারাও এসে হাজির। এই যে আপনারা সব এসে গেছেন দেখছি, কতক্ষণ এসেছেন? সবে এসেছি, কিন্তু তুমি কি করে জানলে আমাদের আসবার কথা? সাহেবের মুখে এখনই শুনলাম। সাহেব বললেন, আমি সকালে বলতে ভুলে গেছি, ছোড়াগুলো এক্ষুনি হয়তো হাজির হবে, ওদের আজ এখানে আসবার কথা। তা আমি যখন এখানে ফিরে এসেছি তখন ও চারটেতে তো এখানে থাকতে পারবে না, তার চেয়ে ওদের ইদায় ছেড়ে দিয়ে আয় যা। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। ইদায় ছেড়ে দিয়ে আয় কি রে বাবা? আপ্পারাও বলল, চলুন আপনাদের ইদায় ছেড়ে দিয়ে আসি। ওখানে সাহেবের বোনের বাড়িতে আপনাদের নেমন্তন্ন। সাহেব ফোনে বলে দিয়েছেন ওদের। ব্যাপারটা খুবই গোলমেলে ঠেকলো আমাদের কাছে। সাহেবের বোনের বাড়িতে নেমন্তন্ন, যাদের কখনো চোখেই দেখিনি তাদের বাড়িতে কোন সুবাদে নেমন্তন্ন খেতে যাব? বিনোদ বলল, না না, লজ্জা পাওয়ার কিছু নেই। সাহেব এমনিতে বদমেজাজি লোক হলেও সাহেবের মন কিন্তু খুবই ভালো। এখানে যখন থাকা হবে না তখন ইদায় আপনাদের যেতেই হবে। কিন্তু ওখানে থাকতে পেলে খাবেনটা কি? কোনো হোটেল তো নেই, সেই জন্যই এই ব্যবস্থা। তবে ইদায় কি আপনারা থাকতে পারবেন? আমি এবার অধৈর্য হয়ে বললাম, আচ্ছা সেই থেকে যে তোমরা ইদা ইদা করছো, ইদাটা আসলে কি? ও মা, সে কি ইদা জানেন না আপনারা? না, জানলে জিজ্ঞেস করবো কেন? হিরু বলল, কোন বাংলো জাতীয় কিছু নিশ্চয়, তাই না? বাংলো কেন হতে যাবে বলুন? ইদা হচ্ছে এখানকার একটা জায়গার নাম, ভালো নাম ইন্দা, এর কাছেই পীর বাবা। তাহলে যাওয়া যাক। বিনোদ বলল, তাও তো যাবেন, কিন্তু বলেই বলল, আচ্ছা আসুন তো আগে, তারপর দেখা যাবে। এখন চলুন ওই দোকানটায় বসে একটু চা খাওয়া যাক। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে একটি চায়ের দোকান ছিল। বিনোদ আর আপ্পারাও আমাদের সেই দোকানে বসিয়ে চা বিস্কুটের অর্ডার দিল। বিনোদ বলল, আসলে ইদায় যেখানে সাহেব আপনাদের পাঠাচ্ছেন সেখানে রাত্রিবাস করবার কথা আমি অন্তত আপনাদের বলতে পারবো না। সে কি, কেন? আপ্পারাও বিনোদকে বলল, ওই বাড়িতেই যে সাহেব ওদের পাঠাচ্ছেন তার কি মানে? আগে বাড়িটা দেখা যাক। সাহেবের বোনের বাড়িতেও তো থাকতে দিতে পারেন নাকি? বিনোদ বলল, না না, অত সস্তা নয় রে, ওরা সেই লোক নাকি? ওদেরই নাকি থাকতে জায়গা কুলোয় না, আবার অন্য লোককে থাকতে দেবে? আর নেমন্তন্নর কথা বলছো, সে তো এক সাহেবের অনুরোধ। সাহেব নিশ্চয়ই ফোনে বলে দিয়েছেন যা খরচা হয় দিয়ে দেবেন। আমরা সব শুনে চা খেতে খেতে বললাম, আপ্পাদা, আমাদের আর খড়গপুর বেরিয়ে কাজ নেই, আমরা পরে ট্রেনেই কাটছি। তুমি গিয়ে বরং সাহেবকে বলো যে আমরা আসিনি। বিনোদ বলল, না না, সেটা ঠিক হবে না। অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে কথাবার্তা বলছি, যদি কেউ দেখে থাকে বা সাহেবের কানে ওঠে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মিথ্যা কথা বলার জন্য আমাদের বকাবকি করবেন সাহেব। তাছাড়া ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওসব যদি নষ্ট হয় তাহলে না এসে কথার খেলাপ করার জন্য আপনারাও কি রেহাই পাবেন? সত্যি বলতে কি, আমাদের সব আনন্দই তখন মরে গেছে। চা খেয়ে আমরা বিনোদ আর আপ্পারাওকে অনুসরণ করলাম। রাতের অন্ধকারে আমরা লাইন পেরিয়ে গোলবাজার হয়ে পীর বাবা ঘুরে ইদায় পৌঁছলাম। ইদায় সাহেবের বোনের বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে বিনোদ আপ্পারা দুজনেই বিদায় নিল।
সাহেবের বোন, ভগ্নিপতি দুজনেই যথেষ্ট সমাদর করে বাড়ির বৈঠকখানায় আমাদের বসালেন। তারপর এ কথা সে কথার পর বললেন, দেখো বাবারা, সাহেব তোমাদের এখানে তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু অসুবিধা হচ্ছে এই যে আমাদের তো ভাড়া বাড়ি, নিজেদের থাকতে কুলোয় না। তোমরাও আবার একজন দুজন নাও, চারজন, কি করে থাকতে দেই বলো তো? তবে মাস 6 হলো কাছাকাছি আমরা একটা বাড়ি তৈরি করেছি, কিন্তু বাবা ওই বাড়িতে গৃহপ্রবেশ করে এক রাতও থাকতে পারিনি আমরা। সে এমনই উপদ্রবের বাড়ি যে সে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পথ পাইনি। তোমাদের থাকার জন্য সেই বাড়িটা আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু বাবা তোমরা কি থাকতে পারবে সেখানে? আমি বললাম, সাহেব কি জানেন যে ওটা ভূতের বাড়ি? তা জানে না, সবই জানে। তাহলে উনি জেনে শুনে ওই বাড়িতে আমাদের পাঠাচ্ছেন কেন? সে কথা তোমাদের সাহেবকে জিজ্ঞেস করো। তবে বাবা সাহেবকে তোমরা তো ভালো করেই চেনো, ও আবার এসব ভূত প্রেতে বিশ্বাস করে না। আমরা যেই না বলেছি যে ওই ভূতের বাড়িতে ছেলেগুলো থাকবে কি করে, অমনি আমাদের একটা তেরে ধমক বলল, ভূতের নিখুঁজি করেছে, আসলে তোমরা নিজেরাই ভূত, বুঝতে পেরেছো? তাই নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া বাড়িতে বাস করছো। রবি বলল, তাহলে ও বাড়িটা আপনার বিক্রি করে কেন দেননি? কে কিনবে বলো? সবাই তো জেনে গেছে ও বাড়ির ব্যাপার। আমি বললাম, আমরা 4 জন আছি, পারবো না একটা রাত ওখানে কাটাতে? কাল সকালে আমরা ঘর ছেড়ে দেব, তারপর সারা দিন ধরে খড়গপুরটা ঘুরে দেখে বিকেলে গাড়িতে চলে যাব। থাকতে পারলে তো ভালোই, তবে কিনা যদি ভয় পাও তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। পরে যেন আবার বলো না যে আমরা তোমাদের বিপদে ফেলবো বলে ওই ঘরে পাঠিয়েছি। আমরা তখন সবাই একমত হয়ে বললাম, ঠিক আছে। একটা রাত বই তো নয়, আর 4 জন যখন আছি তখন থেকেই দেখি না এক রাত, হয়তো একটু ভয় ডর পাবো। তাই বলে সত্যি সত্যি ভূতের সাথে গলা টিপে মেরে ফেলবে না আমাদের। দেখো বাবা, কি কুক্ষণে যে জমিটা কিনেছিলাম, কত শান্তি সত্যায়ন করালাম, কত কি করলাম, কিছুতেই কিছু হলো না। তা না হয় হলো, কিন্তু বাড়ির ভিতরে হয় যা কি, সে কথা জিজ্ঞেস করো না বাবা। যদি থাকো এক রাত তো বুঝবে। হিরু আর মুন্না এতক্ষণ চুপ করেছিল, সব শুনে বলল, হলো ভালো, কোথায় এলাম একটু আনন্দ করতে, তার জায়গায় ভূতের বাড়িতে থেকে প্রেতের সঙ্গে মোকাবেলা করতে হবে। কি ঝকমারি করে না ঘর থেকে বেরিয়েছিল মাঝ, সবই কপাল, বুঝছিস? যাই হোক, আমরা সে রাতে সাহেবের বোনের বাড়িতে ভাজাভুজি, ফুলকপির তরকারি, লুচি আর ডিমের ডালনা খেয়ে নতুন বাড়িতে শুতে গেলাম। বাড়িটা ঠিক ইদায় নয়, পীর বাবায়। সাহেবের ভগ্নিপতি নিজে গিয়ে আমাদের ঘরের চাবি খুলে ঢুকিয়ে দিলেন। চমৎকার একতলা নতুন বাড়ি, ঘরে খাট, বিছানা, মশারি সব কিছুই আছে। জলকল ও বাথরুমের ব্যবস্থাও ভালো। এই বাড়িতে এসেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। হোক ভূতের বাড়ি, তবু বাড়ি তো, শান্তিতে থাকা যাবে, অ্যাটলিস্ট শান্তিতে থাকা যাবে। এই বাড়ি এবং ঘর যেন আমাদের সুখের স্বর্গ বলে মনে হলো। আমরা দরজায় খিল দিয়ে বিছানায় বসে বেশ মনের আনন্দে হইহুল্লোড় আরম্ভ করে দিলাম। মুন্না যত রকম হিন্দি সিনেমা দেখেছিল তার সব গান এক এক করে গাইতে লাগলো। প্রচন্ড শীতের জন্য জানালা দরজা বন্ধই ছিল। এমন সময় মনে হলো কে যেন বাইরে থেকে টক টক শব্দ করলো জানলায়।
আমরা হট্টগোল থামিয়ে জানলা সোম সাহেবের সঙ্গে দেখা। ওর মুখেই তোমাদের আসার কথা শুনলাম। তোমরা সব কিভাবে আছো না আছো তা একবার দেখে আসতে বললেন আর কি। তবে বাবা, এই বাড়িতে তোমরা এক রাত কি করে কাটাবে তা ভেবে পাচ্ছি না আমি। এই বড় দোষাস্ত জায়গা, কবরখানার উপর বাড়ি তো, ভীষণ উপদ্রব হয় এখানে। আমি সাহেবকে বললুম যে আপনি ঠিক করেননি স্যার, আপনি জেনে শুনে ওখানে পাঠালেন কি বলো ওদেরকে। তা উনি তো এসব মানেন না, তাই বললেন আরে ছেড়ে দাও তো, 4-4টে ছোড়া রয়েছে, এক রাতেরই তো ব্যাপার, সে কি করবে ওদের বলো। তবু বাবা, আমি বুড়ো মানুষ, সাহেব এসব না মানলেও আমি তো মানি। তাই বলছিলুম তোমরা এখানে না থেকে বরং আমার বাড়িতে চলে এসো। আমি বললাম, তাইজুদা, বাড়ি যখন আপনার কাছেই, তখন আপনি নিজেই যদি এক রাত আমাদের কাছে থেকে যান তাহলে খুব একটা খারাপ হয় না। আপনার বাড়ি যখন এখানেই, তখন অসুবিধার কিছু নেই তো, আমরাও আপনাকে পেয়ে পড়তে চাই। না হলে এই শীতের রাতে এমন একটা সুন্দর আস্তানা ছেড়ে কোথাও যেতে মন চাইছে না আমাদের। তাইজুদা বললেন, তোমরা তো বললে ভালো, আমি নিজে যেখানে তোমাদের থাকতে মানা করছি সেখানে আমি কি করে থাকি বলো তো। তা জানি না, যেভাবেই হোক আপনি থেকে যান না এখানে প্লিজ। তাহলে তো বাড়িতে একটু খবর পাঠাতে হয়। বলে জানলার পাল্লাটা খুলে এদিক সেদিক তাকিয়ে দেখে কাকে যেন চেঁচিয়ে ডাকলেন, কামাল, এই কামাল। একটি অল্প বয়সের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ভূতের বাড়ির ভেতর থেকে রাত্রির বেলা তাইজুদাকে তার নাম ধরে ডাকতে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে তেড়ে দৌড় লাগালো সে। এমন সময় দরজায় করোনার শব্দ। আমরা উঠে গিয়ে দরজা খুলেই অবাক। এ কি স্যার, আপনি? দেখি না সোম সাহেব নিজেই এসে হাজির হয়েছেন এই রাত দুপুরে, যা আমাদের স্বপ্নেরও অগোচর। বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? তবে আগেই বলে রাখছি, কারোর কথায় কান দিও না। ভূত প্রেত এখানে কিছুই নেই, সব আসলে বাজে কথা। আসলে এখানে একটা পুরনো কবরখানা ছিল, এখন সেটা আর ব্যবহার করা হয় না। তার একটা অংশ বিক্রি হওয়ার সময় আমার বোন ভগ্নিপতি খুব জলের দামে কিনে নেয়, তারপর বেশ মনের মতো করে এই বাড়িটাকে তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই স্থানীয় অন্য সম্প্রদায়ের লোকের মনে একটু ক্ষোভ দেখা দেয়। সেই জন্যই ওদের ভেতর থেকে কিছু লোক নানাভাবে ভয়টয় দেখায়, যাতে এখানে কোনো লোক রাত্রিবাস করতে না পারে। আরে তাইজুটা হচ্ছে একটা পাক্কা শয়তান, বুঝতে পেরেছ? এই হচ্ছে ওদের দলের লিডার, এই সবাইকে উস্কিয়ে ডেকে ডুকে আনে। তাইজুদা ফিক করে হেসে হাত কচলাতে কচলাতে বললেন, কি যে বলেন স্যার, আমি এই বুড়ো বয়সে আমার কি কোনো কাজ নেই? কেন মিছে মিছে আমার নামে বদনাম দিচ্ছেন আপনি বলুন তো? থাক, আর ন্যাকামি করতে হবে না। তুমি কি চিজ তা আমি জানি, বুঝতে পেরেছো তুমি? ওই জন্যই ওদের খবরাখবর নেওয়ার জন্য তোমাকে পাঠালাম। একটু নজরে রেখো এদের, এক রাত থাকবে যেন ভয়টয় দেখিও না। আমি বললাম, স্যার, তাইজুদাকে আমরা আজকের রাতটুকুর মতো এখানে থাকবার জন্য বলেছি। না 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 না, তোমরা নিজেরাই থাকো। পরের বাড়িতে বাইরের লোক কখনো থাকতে দিও না, বাড়ি তো আমার নয়। কি ভাববে ওরা শেষকালে। তাছাড়া রাত দুপুরে এই বুড়ো ভাম যখন নাক ডাকাতে শুরু করবে, তখন ঘুমের 12টা তো বাজবেই তোমাদের। উপরন্তু ওকেই হয়তো ভূত ভেবে ভয় কাঠ হয়ে যাবে তোমরা। তাইজুদা বললেন, না 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 না, ঠিক আছে, আমি চলে যাই, কোনো ভয় নেই। সাবধানে থেকো সবাই, একটা রাত বই তো নয়। এই বলে চলে গেলেন তাইজুদা। সাহেবও চলে গেলেন। আমরাও আর বিলম্ব না করে 4 জনেই শুয়ে পড়লাম একত্রে। ভূতের বাড়ি তো, তাই অন্ধকার না করে আলো জ্বেলেই শুলাম। আমরা শোয়ার পর সবে একটু ঘুম ঘুম ভাব এসেছে, এমন সময় হঠাৎ সদ্যজাত শিশু কণ্ঠের এক পরিত্রাহী চিৎকারে ঘোর ছুটে গেল আমাদের। ধর্মর করে উঠে বসলাম 4 জন। কোথা থেকে আসছে শব্দটা? মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে।
ছুটে গিয়ে বাথরুমের দরজা খুললাম, দেখলাম কোথায় কি, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন আরো বেড়ে গেল। সে কি দারুণ কান্না, একটানা চিৎকার যাকে বলে। আমরা কানে হাত চাপা দিলাম। বেশ কিছুক্ষণ কান্নার পর আস্তে আস্তে মিলিয়ে গেল শব্দটা। একসময় বাইরে থেকে কে যেন ডাকতে লাগলো, হাসান, হাসান, হাসান রে, এ হাসান। আমরা ছুটে গিয়ে জানলা খুললাম, কিন্তু কই, কোথায় কে? কেউ তো কোথাও নেই। এদিকে ঘরের কোণ থেকেও একটা চাপা আর্তনাদ কানে এলো। কে যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। হায় আল্লাহ, কি কষ্ট! ও মরে গেলাম। ঘরের মধ্যে আমরা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই, অথচ ঘরের কোণ থেকে ওইভাবে কার আর্তস্বর ভেসে আসছে। একসময় দেখলাম ঘরের কোণের মেঝেটা কিরকম ঢিবির মতো উঁচু হয়ে উঠল, আর সেই সঙ্গে ওরে আমার হাতে খুব লাগছে রে, ও বাবা গো, আমার হাতের উপর দিয়ে কে দেয়াল তুলেছে, আমি হাত নাড়াতে পারছি না। ওপাশের দেয়ালের গা থেকে ওই একই রকম চাপা কান্না শোনা যেতে লাগলো। ও আমার বুকে ইট গেঁথেছে কে? ওগো, তোমাদের পায়ে পড়ে তোমরা এগুলো ভেঙে দাও। এই দেখো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই প্রচন্ড শীতেও আমাদের সর্বাঙ্গে ঘাম ছুটছে। তখন কি যে করব কিছু ঠিক করতে পারছি না। চারদিক থেকে কান্নার স্বর ভেসে আসছে, করুণ ক্রন্দনে ভরে উঠছে গোটা ঘর। আমরা পালাবো বলে দরজা খুলে বাইরে বেরোতে গিয়েই দেখি দালানের সিঁড়ির কাছে একটা কফিন কে যেন শুইয়ে রেখে গেছে। কিন্তু কে রাখলো? দরজা তো ভেতর থেকেই বন্ধ। এমন সময় দরজায় করোনার শব্দ। মুন্না ছুটে গিয়ে খিল খুলতেই দেখা গেল তাইজুদাকে। আমাদের অবস্থা দেখেই তাইজুদা বললেন, ভয় নেই, আমি এসে গেছি। তোমাদের আগেই বলেছিলাম যে এখানে রাত্রিবাস করা যায় না, এ অত্যন্ত খারাপ জায়গা। তবুও তোমরা যেমন শুনলে না তেমনই ফল বোঝো। আমি বললাম, তাইজুদা ওই দেখুন একটা কফিন, কে এসে রেখে গেছে এখানে? সেদিকে তাকিয়েই রেগে উঠলেন তাইজুদা। কে এটাকে এখানে নিয়ে এসেছে? তা তো জানি না, এটা তো ও ঘরের মেঝেই পোতা ছিল। তাইজুদা কি বলছেন আপনি? ঠিকই বলছি, দেখবে এসো। আমরা তাইজুদার সঙ্গে পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে সিমেন্টের মেঝে খুঁড়ে কে যেন বের করে এনেছে কফিনটা। তাইজুদা ছুটে গিয়ে কফিনের ঢাকা খুলে ভেতরটা দেখে নিয়েই বললেন, হ্যাঁ ঠিক আছে, চলো ওটাকে আবারও ঘরে পুঁতে রেখে আসি। ততক্ষণে আমরা আর আমাদের মধ্যে নেই, কেননা তাইজুদা কফিনের ঢাকা খুলতেই দেখলাম তাইজুদার মৃতদেহটা কফিনে শোয়ানো। অবাক কাণ্ড! তাহলে আমাদের সামনে এই যে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি তবে কে? এমন সময় হঠাৎ সোম সাহেব এসে পড়লেন তাই রক্ষে। সোম সাহেব বললেন, আবারও তাইজুদ্দিনটা এসব আরম্ভ করে দিয়েছে। ওর বদমাইশে দেখছি এখনো গেল না। থাক, চলে এসো তোমরা। দারুণ ভয় পেয়েছো মনে হচ্ছে। আমার ওইখানেই চলো, এ নাও চাবি। আমি সিনি যাচ্ছি, ওখানে ব্লক আছে। তোমাদের এখানে পাঠানোই আমার ভুল হয়েছিল। আমরা মন্ত্রমুগ্ধের মতো সোম সাহেবকে অনুসরণ করলাম। স্টেশনের কাছাকাছি এসে সোম সাহেব অন্ধকারে হেঁটেই ইয়ার্ডের দিকে চলে গেলেন। আমরা সোম সাহেবের বাংলোয় যখন এসে পৌঁছলাম তখন শেষ রাত। সেখানে গিয়েই এক মর্মান্তিক দুঃসংবাদ পেলাম। আজ বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন সোম সাহেব। এবিসি রেডিও, সাথে আছে শারমিন। এতক্ষণ যে গল্পটি শুনলেন সেই গল্পের নাম পীর বাবার রাত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকে কুয়াশার মূল কাহিনী রচনা করেছেন শাহাদাত হোসেন, আর গল্পটির নাম একেবারে শেষে জানতে পারবেন। এখন শুনবো গল্পের প্রথম পর্ব।
কাছের ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম দত্তপুর। এই গ্রামের লোক সংখ্যা খুব কম। অনেক দূর পরপর বাড়ি চোখে পড়ে। পুরো এলাকাটাই একরকম জঙ্গলে ঘেরা। একসময় এখানে হিন্দু দত্তরা বাস করলেও এখন কিন্তু মুসলমানদের সংখ্যাটাই বেশি। দত্তপুর গ্রামের জমিদারের নাম ইব্রাহিম সরকার। তার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তিনি, তার স্ত্রী আর তার মেয়ে। তার একমাত্র মেয়ের নাম ফাতেমা আক্তার রত্না। রত্নাকে প্রচন্ড ভালোবাসে তার বাবা ইব্রাহিম সরকার। মেয়ের কখন কি লাগবে, কি করলে মেয়ে ভালো থাকবে, সব সময় তা নিয়ে যত চিন্তা ইব্রাহিম সরকারের। টাকা পয়সার কোনো অভাব নেই ইব্রাহিম সরকারের। দত্তপুরের প্রায় অর্ধেক জমিই তার। রত্না তাদের একমাত্র সন্তান, তাই ওর কোনো চাহিদাই অপূর্ণ রাখে না ইব্রাহিম সরকার। রত্নার বয়স 15 বছর। রত্নাকে দেখলে মনে হয় যেন একটা ডানা কাটা পড়ি। ওকে যেই দেখে সেই অবাক হয়ে বলে, এত সুন্দর মানুষ হয়। মেয়েটি দেখতে আসলে অনেক সুন্দরী। কিছু মানুষের চোখের মধ্যে কেমন যেন একটা মায়া জড়িয়ে থাকে, আর এই মেয়েটির চোখে এই অদ্ভুত রকমের একটা মায়া খুঁজে পাওয়া যায়। কেমন যেন একটা আকর্ষণ কাজ করে। তাই হয়তো অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসে। কিন্তু ইব্রাহিম সরকারের একটাই কথা, তার এত ছোট মেয়েকে সে কিছুতেই বিয়ে দেবে না। রত্না খুব মিশুক ধরনের মেয়ে, সব সময় হাসি খুশি থাকতেই পছন্দ করে সে। রত্না একটু চঞ্চলও বটে, হয়তো এই চঞ্চলতার জন্যই সবাই রত্নাকে এত বেশি পছন্দ করে। রত্নাদের এই বাড়িটা বেশ পুরনো, প্রায় 200 বছর আগের। ইব্রাহিম সরকারের দাদার দাদা এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি এখন বেশ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো এই বাড়িটি ছেড়ে একটি নতুন বাড়িতে উঠবে রত্নাদের পুরো পরিবার। এই দালানে আর থাকাটা উচিত হবে না। আমরা তাহলে বাজারের উত্তর পাশে আমাদের যে দালানটা আছে সেই দালানে উঠতে পারি। কিন্তু কি আমরা আজই উঠে পড়ি। এই বাড়িটা কখন ভেঙে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওখানে তো অনেকদিন কেউ থাকে না। ওই দালানের প্রত্যেকটা ঘর পরিষ্কার করাতে হবে। এই বাড়ির জিনিসপত্র ওই বাড়িতে নিতে হবে। তার জন্য তো একটা সময়ের প্রয়োজন, তাই না? এখানে আমার খুব ভয় হয়, কখন কি ঘটে যায় বলা তো যায় না। চলো না মা, আমরা মামা বাড়ি থেকে কিছুদিনের জন্য বেরিয়ে আসি। আর তুমি তো বলছিলে শীতকালে মামা বাড়িতে নিয়ে যাবা, চলো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে বেরিয়ে আসো, আর আমি এই ফাঁকে বাড়ির সব কাজ শেষ করে ফেলি। আপনার কাজ শেষ হতে কয়দিন লাগবে? এই 10-12 দিন তো লাগবেই। তাহলে আমি সারা দালান আবার রং করিয়ে ফেলতে পারবো। তাহলে আমরা কিছুদিন ঘুরেই আসি। ইয়ে বাবা, আমরা কি তাহলে কালকেই যাব? কাল সকালেই রওনা হতে পারো, আমি তোমাদের দিয়ে আসবো। পরদিন সকালে রত্না আর রত্নার মাকে রত্নার বাবা দিয়ে আসলো রত্নার মামার বাড়ি। রত্নার সবচেয়ে ভালো বান্ধবী হলো ববি, আর ববি হলো তার মামাতো বোন। রত্নার মামা বাড়ির প্রতি সব আগ্রহ শুধুই ববির জন্য। এখানে এলে দুই বান্ধবী মিলে যখন যা ইচ্ছে করে, সারাদিন ঘোরাঘুরি আর কথার মাঝে কখন যে কেটে যায় তা কেউ টেরই পায় না। এবারও ঠিক তাই হলো। রত্নাকে দেখে ববিও মহা খুশি। দুজনের জমানো অনেক কথা শুরু হয়ে গেল সাথে সাথে, যেন এতদিন টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছে। আর দেখা হওয়া মাত্রই দুজনেই তাদের টেপ রেকর্ডারটি অন করে দিয়েছে। ওদের কথা শুরু হলে নাওয়া খাওয়া ঘুম সবই তারা ভুলে যায়। সে যাই হোক, আবারও বেশ কিছুদিন থাকা হবে একসাথে এই দুই বান্ধবীর। এদিকে অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ববি আর রত্না। ওই কাঁথাটা এদিকে দে তো, তোদের এখানে অনেক শীত। কেন, তোদের ওখানে কি শীত কম নাকি? তোদের এখান থেকে অনেক কম। তোদের নতুন বাড়িতে গেছিলি? না, আমি কখনো ওই বাড়িতে যাইনি। তোদের ওই বাড়ি কতদিন আগে তৈরি হয়েছিল রে? এই 2-3 বছর আগে, যদিও এখনো রং করা বাকি। তোর ভয় করবে না ওইখানে থাকতে? তোর বোকা, ওখানে আবার ভয়ের কি দেখলি? আমি শুনছি নতুন বাড়িগুলোতে নাকি খারাপ জিনিস থাকে। খারাপ জিনিস মানে? আরে বোকা নাকি, বুঝিস না? জিন ভূত পেতনি এইসব আর কি। কি যে বলিস তুই, এসব তো রূপকথার গল্প, বাস্তবে এসবের কিছু নাই। না, আমার কিন্তু তা মনে হয় না। এত রাত্রে এইসব নিয়ে আলোচনা করতেই ভয় লাগছে। এই বিষয়টা বাদ দে তো।
ঠিক আছে, বাদ। এবার বল, কাল সকালে কোথায় যাবি, কখন উঠবি? এই, তোদের নীল দিঘিতে শাপলা ফুল কি এখন আছে? হ্যাঁ, আছে তো। তাহলে চল, কাল আমরা নীল দিঘির ওখানে যাই। ওখানে তো মাছও ধরা যায়। তাহলে কালকে আমরা যাওয়ার সময় বড়শি নিয়ে যাব, ঠিক আছে? তাহলে তো কাল ভালোই মজা হবে। যেই কথা সেই কাজ। সারাদিন মাছ ধরলো, ফুল তুললো, নৌকায় চড়লো, আরো কত কি। দুজনে মিলে সারাদিন ঘোরাঘুরি আর হুড়াহুড়ির মাঝে বেশ কাটাচ্ছিল। 13 দিনের মাথায় রত্নার বাবা ইব্রাহিম সরকার খবর পাঠালেন দালানের সব কাজ শেষ, কাল সকালে রত্নাকে নিতে আসবে। এই কথা শুনে রত্না আর ববির ভীষণ মন খারাপ। বিকেলে তারা হাঁটতে হাঁটতে এসে বসলো একটা আম গাছের নিচে। রত্না, আর কয়টা দিন থাকলে হয় না? বাবা কিছুতেই মানবে না, আর যদি কাল এসে ফিরে যায় তবে আর নিতেই আসবে না। তুই তো বাবাকে চিনিস, উনি প্রচুর রাগী মানুষ। ধুত্তরি, কিভাবে কিভাবে এতদিন পেরিয়ে গেল টেরও পেলাম না। আমারও তো আরো কত কথা বাকি তোর সাথে রত্না। আমারও তো অনেক প্ল্যান ছিল, কিন্তু সময় তো শেষ, কালই চলে যেতে হবে। ভালো লাগছে না, তুই একটু আঙ্কেলকে বুঝিয়ে বল না। তুই কি মনে করিস আমি আর কম চেষ্টা করছি? আচ্ছা, তোর বাবা কয়টায় আসবে রে? সকাল সকাল। আচ্ছা শোন, খেজুরের রস খেতে ইচ্ছা করছে। খেজুরের রস খাবি? চল, সামনেই গাছ আছে। আমার হাঁটতে ইচ্ছা করছে না, তুই নিয়ে আসতে পারবি না? ঠিক আছে ঠিক আছে, তুই এখানেই বস, আমি এই যাচ্ছি আর এই আসছি, ঠিক আছে? ববি খেজুরের রসের জন্য খেজুর গাছের উদ্দেশ্যে গেল। ওখানে অনেকেই থাকে এই সময় খেজুরের রস সংগ্রহের জন্য। ওখানে যে কারো কাছে খেজুরের রস চাইলেই হবে, কেউই ফেরাবে না। অন্যদিকে রত্না বসে আছে। সন্ধ্যা আধার প্রায় নেমে এসেছে। হঠাৎ ওর কাছে এসে দাঁড়ালো একজন সাদা কাপড় পরা মহিলা। তার চোখ দুটো পুরো রক্তে লাল হয়ে আছে। রত্না ড্যাব ড্যাব করে মহিলাটার দিকে তাকিয়ে আছে, আর মহিলাটিও তাকিয়ে আছে রত্নার দিকে। হঠাৎ এক ঝাঁকুনিতে ঘোর ভাঙল রত্নার। রত্না, এই রত্না, এই কি কি রে, এতক্ষণ ধরে ডাকছে জবাব দিচ্ছিস না যে? কি হয়েছে? বল। আচ্ছা, এই ধর তোর খেজুরের রস। ফেলে দে। ফেলে দিব মানে? এই মাত্রই তো তুই বললি তোর খেজুরের রস খেতে ইচ্ছে করছে। এখন করছে না। এখন করছে না মানে কি? আমি তো দেরি করিনি, এই গেলাম আর এই আসলাম। যাই হোক, নে খেয়ে নে। রত্না, এটা কি করলি তুই? হঠাৎ কি হয়েছে তোর রত্না? রত্না, বাসায় চল। বাসায় যাবো কেন? কি হয়েছে? সন্ধ্যা হয়েছে, এখানে থাকা ঠিক হবে না, বাসায় চল। রত্না একাই হাঁটা শুরু করলো বাড়ির দিকে। সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। সকালেই রত্নারা চলে আসে তাদের নতুন বাড়িতে। তারপর রত্না তার ঘর গুছাতেই ব্যস্ত হয়ে পড়ল। এখানে আসার পর থেকেই রত্না বেশ চুপচাপ। আগের বাড়ি থেকে সবকিছু আনা হলো, সব কাজ শেষ করতে বেশ কয়েকদিন লেগে গেল। রত্না এখন তার ঘর আর ছাদ ছাড়া আর অন্য কোথাও যায় না, আর যাবার জায়গাও নেই। এই চঞ্চল মেয়েটার মধ্যে কেমন যেন একটা স্থির ভাব লক্ষ্য করা যাচ্ছে। সে যাই হোক, দুপুরবেলা রত্নার মা প্রতিদিনের মতো ভাত বেড়ে রত্নাকে ডাকা শুরু করেছে। রত্না, আয় রত্না, খেতে আয়, ভাত বাড়ছি। আয় রত্না। কিরে, একা একা কার সাথে ফিসফিস করছিস? কই না তো মা। এই মাত্রই তো দেখলাম তুই একা একা বলছিস। না, আসলে শরীরটা ভাল লাগছে না। দেখি দেখি জ্বর এলো কিনা। না, সব ঠিক আছে তো। আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এতক্ষণ ধরে ডাকছি, আসিস না কেন? আচ্ছা আসছি, তুমি এখন যাও। তাড়াতাড়ি আয়, তরকারি ঠান্ডা হয়ে যাবে। আমি আসছি তো, তুমি এখন যাও না। রত্না ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে। যখন তখন ছাদে গিয়ে বসে থাকে, একা একা বিড়বিড় করে কথা বলে, আবার একা একা খিলখিল করে হাসে। মাঝে মাঝে ছাদে সব চুল খুলে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। রত্নার মা এই বিষয়গুলো লক্ষ্য করছে বেশ কয়েকদিন ধরেই। এখানে রত্নার বন্ধু বান্ধব বলতে তেমন কেউই নেই। রত্না মামার বাড়িতে রত্নার মামাতো বোন ববির সাথে সারা দিন সারা রাত কথা বলেছে।
আর এখানে রত্নার কথা বলার মতো কেউই নেই। হয়তোবা সেই কারণেই সে এত চুপচাপ, আর সেই কারণেই হয়তো সে নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। আর তাছাড়া এই বাড়িতে উঠেছে মাত্র 15 দিন হলো। নতুন বাড়ি, নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার একটা ব্যাপারও তো থাকে। কি রে রত্না, এলি না? তরকারি তো ঠান্ডাই হয়ে যাচ্ছে। দাও, কি রান্না করেছো? লাল শাক আর মাছ। লাল শাক? না, আমি লাল শাক দিয়ে খাবো না। খাবি না মানে? তুই তো বললি আজ তোর লাল শাক খেতে ইচ্ছে করছে, আর তোর জন্যই তো রান্না করলাম। না, আমার এখন এটা খেতে ইচ্ছা করছে না। তাহলে কি খাবি? মোরগ পোলাও খাবো। কি এ সময় মোরগ পোলাও পাবো কই? রহিমাকে বলো বানিয়ে দিতে, না হয় হাকিম চাচার দোকান থেকে আনিয়ে দাও। ঠিক আছে, রহিমাকে বলে দিচ্ছি, বানিয়ে দিচ্ছে। ঝাল বেশি দিতে বলো। তুই তো ঝাল কম খাস, যদিও ঝাল খাওয়া ভালো। মা, তাড়াতাড়ি করো না। যাচ্ছি বাবা, যাচ্ছি। রহিমা ওদের বাড়ির কাজের মেয়ে, খুব ভালো রান্না করে। যদিও রহিমা রত্নার উপর অনেক বিরক্ত, তার একমাত্র কারণ হলো রত্না রহিমাকে সময় অসময় বেশ খাটায়। এখন এই খাবে না সেই খাবে, সেই খাবে না এই খাবে, এই চলতে থাকে। আর যা খেতে চাইবে ঠিক ঠিক তাই বানিয়ে দিতে হয়। তার কথার কম বেশি হলেই বোঝা যায় কত ধানে কত চাল। কি বা করার আছে, জমিদারের একমাত্র মেয়ে বলে কথা। সেদিন ঠিক রত্নার কথা মতোই রান্না করা হলো মোরগ পোলাও। যদিও রহিমা আর রত্নার মা একসাথে কাজ করায় খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেল। বেশি করেই রান্না করা হলো, যেন রাতে আর কষ্ট করে রান্না না করতে হয়। মানে এক ঢিলে 2 পাখি শিকার আর কি। রান্না শেষ, প্লেটে পরিবেশন করাও শেষ হলো। এবার যার জন্য এত আয়োজন তার আসার পালা। রত্না, টেবিলে খাবার দেওয়া হয়েছে। আয় রত্না, রত্না তাড়াতাড়ি আয়। দাঁড়াও, আসছি। বস বস, ঠান্ডা হয়ে গেলে মজা পাবি না। দাও। হাতটা তো ধুয়ে নিবি নাকি? খেতে ইচ্ছা করে না মা। এটা আবার কোন ধরনের কথা? না খেলে শরীর ঠিক থাকবে কিভাবে? দাও। এই নে, খাওয়া শুরু কর। বেশ মজা হয়েছে তো। মা, কে বানিয়েছে? কেন, তুই মনে হয় রহিমার হাতের মোরগ পোলাও আর কখনো খাস নাই? সেজন্য না, আসলে আজকেরটা সত্যি অনেক মজা হয়েছে। আমাকে আরেকটু দাও তো। অনেক রান্না করেছি, নিজের হাতেই তো নিতে পারিস। জামাইয়ের বাড়ি গেলে তোকে কে বেড়ে দেবে বল? উফ, দাও না, এত কথা বলো না তো। ধর, একটু নষ্ট করবি না কিন্তু, সব খাবি। রত্নার মা, ও রত্নার মা। দাঁড়ান, আসি। রত্না, তুই খাওয়া শেষ কর, আমি তোর বাবার কথা শুনে আসি। যাও। আমি হাটে যাচ্ছি, রত্নার কিছু লাগবে? ও খেতে বসেছে, লাগলে পরে আনানো যাবে। আচ্ছা, ঘরে কি কি লাগবে? তেল শেষ, রসুন, শুকনা মরিচ, 2টা মুরগি আর মাছ। মাছ আনলে 2 দিন চলে যাবে। আর কিছু সবজি নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। সেলিম, ওই সেলিম, কই গেলি? বাজারের ব্যাগটা নিয়ে আয়। রত্নার বাবাকে বিদায় দিয়ে ফিরে এলেন রত্নার মা রত্নার কাছে। রত্নার মা ফিরে এসে যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে অবাক হয়ে দেখল রত্না পুরো পাতিলের মধ্যে 2 হাত ঢুকিয়ে খাবলে খাবলে খাচ্ছে মোরগ পোলাও। রত্নার মা অবাক হয়ে দেখল কয়েক মুহূর্তের মধ্যে রত্না পুরো পাতিল খেয়ে ফাঁকা করে দিল। রত্নার মা যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। এইটুকু একটা মেয়ে কিভাবে এত বড় পাতিলের পুরো খাবার খেয়ে নিতে পারে? আর এইভাবে রত্না তার মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে রত্না বলে উঠল, খুব মজা হয়েছে। আর আছে? কি হয়েছে তোর? কিছু না,
তুই কি সত্যি সত্যি সব খাইছিস নাকি আমি ভুল দেখলাম? তোমাদের জন্য কি পেট ভরে খেতেও পারবো না? তোর কি হয়েছে মা, খুলে বল। বললাম তো কিছু হয় নাই। ঠিক আছে, দুই হাত ধুয়ে তোর ঘরে যা। আচ্ছা, মোরগ পোলাও কি শেষ? হ্যাঁ শেষ। থাকলে আরেক প্লেট দাও না। বললাম না শেষ, যা ঘরে যা। চিল্লাচ্ছ কেন? যাচ্ছি তো। রত্না তো আগে এমন ছিল না। রত্নার মা বেশ চিন্তিত রত্নার হঠাৎ বদলে যাওয়া নিয়ে। সত্যি কি একজন মানুষ এক পাতিল খাবার একাই শেষ করতে পারে, তা আবার এত কম সময়ে? বিষয়গুলো রত্নার বাবারও চোখ এড়াতে পারল না। রত্নার বাবা এশার আজানের পর পর বাজার থেকে বাড়ি ফিরছে। হঠাৎ তার চোখে পড়ল তাদের ছাদের দিকে। রত্নার বাবা ইব্রাহিম সরকার দেখল রত্না সাদা একটা কাপড় পরে ছাদ থেকে তার দিকে তাকিয়ে হাসছে। রাতের অন্ধকারে মেয়েটার কাপড় জলজল করছে, দাঁত বের করে বেশ শব্দ করে হাসছে রত্না। ইব্রাহিম সরকার বুঝতেই পারছে না এসব কি হচ্ছে। এত রাতে ছাদে রত্নাই বা কি করছে? ইব্রাহিম সরকার এক দৌড়ে ছাদে উঠে যায়, তবে উঠে গিয়ে আর সে তখন কাউকেই দেখতে পায় না। ইব্রাহিম সরকার ভাবলো হয়তো সে ভুল দেখেছে, আর তার মেয়ে তার দিকে তাকিয়ে এমন ভাবে হাসবেই বা কেন? তাছাড়া এখন তো বেশ রাত। ইব্রাহিম সরকার ঘরে ঢুকে ভাবলেন রত্নাকে একবার দেখে আসা উচিত, তাহলে হয়তো ভয়টা কেটেও যেতে পারে। কিরে মা, কি করিস? ও বাবা, আমি তো একটা বই পড়ছিলাম। হ্যাঁ মা, পড়। আচ্ছা, তোদের নুরুল মাস্টার কি গ্রাম থেকে চলে গেছে নাকি? জানি না। কেন বাবা? না, এই মাস্টার সাহেবকে অনেকদিন দেখি না। আচ্ছা মা, তুই কি আজ ছাদে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম তো। তো কখন গিয়েছিলি? বিকেলে। ও আচ্ছা, ছাদে গিয়ে তুই কি করলি? একা একা ভালো লাগছিল না, তাই হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। কেন বাবা? না, এমনি বললাম আর কি। নতুন বাড়ি তো, যখন তখন ছাদে উঠিস না। আমি তো শুধু বিকালে উঠি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তুই পড়, আমি যাই। প্রতিদিনের মতো রাতের খাবার একসাথে খাওয়ার জন্য রত্নার বাবা মা টেবিলে চলে এলো, কিন্তু রত্না এখনো এলো না। রত্নার মা অনেকক্ষণ ডাকাডাকি করার পরও রত্নার কোনো সাড়া পেল না। রত্নার মা টেবিল থেকে উঠে গেল রত্নার ঘরে। কিরে, খেতে আসছিস না যে? খাবো না। খাবি না মানে? এসব খেতে ইচ্ছা করে না। তো কি খাবি? আমি রক্ত খাবো। কি কি খাবি বললি? রক্ত? কিসের রক্ত? জমিদার সাহেবের রক্ত খাবো। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? তোমাদের কাছে মোরগ পোলাও হবে? কি হলো, খেতে আসবে না নাকি? এই যে নিন, খাওয়া শুরু করেন। আগে মাছ দিব। রত্না এলো না যে? ও মোরগ পোলাও খাবে, একটু পর বানিয়ে দিচ্ছি। একটু পর কেন, এখনই করে আনো, আমিও অপেক্ষা করি, সবাই একসাথে খাই। আপনি খান, রহিমা তো চলে গেছে ওর বাসায়, আমি যাচ্ছি বানাতে। রহিমা থাকলে তাড়াতাড়ি হতো। এই যে আমার মা চলে এসেছে, মোরগ পোলাও তাড়াতাড়ি বানিয়ে আনো। এখন আবার মোরগ পোলাও কার জন্য? কার আবার? তোর জন্য। আমি এখন মোরগ পোলাও খাবো না, মুরগি খেতে ঘেন্না লাগে। তবে তুই যে বললি এখন মোরগ পোলাও ছাড়া খাবি না। কই না তো, কখন বললাম? এসব কি বলছিস আবল তাবল?
এই মাত্রই তো তুই বললি মোরগ পোলাও খাবি। কই, আমি তো একটু আগে পড়ছিলাম। তোমার সাথে কথা বললাম আবার কখন? আচ্ছা আচ্ছা, ভুল হতেই পারে। যাই হোক, বাদ দাও। তাহলে এখন খাওয়া শুরু করো সবাই। আছেন আপনি আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 আর শুনছিলেন এতক্ষণ আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। আজকের কাহিনীতে আমরা শুরুতে দেখতে পেয়েছি সুন্দরবনের কাছে খুব ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের নাম দত্তপুর, যে গ্রামের লোক সংখ্যা খুব কম। আর সেই গ্রামের জমিদারের নাম হচ্ছে ইব্রাহিম সরকার। তাদের পরিবারটি খুবই ছোট, তার স্ত্রী এবং তার মেয়ে রত্নাকে নিয়ে তিনি থাকেন। এবং তারা যে জমিদার বাড়িটিতে থাকে সেটা প্রায় 200 বছরের পুরনো। তো 200 বছরের পুরনো হওয়ার কারণে সেই বাড়িটি বেশ জরাজীর্ণ হয়ে যাওয়াতে একসময় তিনি ঠিক করেন নতুন একটি বাড়ি তৈরি করে সেই বাড়িতে উঠে যাবেন। তখন তার স্ত্রী এবং তার মেয়ে রত্না চলে গেল রত্নার মামার বাড়িতে কিছুদিনের জন্য, এবং সেখানে রত্নার মামাতো বোন ববির সঙ্গে রত্নার খুবই সখ্যতা, এবং তারা 2 বোন মিলে খুব মজা করতে লাগতো গ্রামের বাড়িতে। তো সেরকম মজা করতে করতে একদিন খুব শখ হলো রত্না সে খেজুরের রস খাবে, এবং একটা গাছের নিচে রত্নাকে বসিয়ে রেখে ববি যখন খেজুরের রস আনতে যায়, তখন রত্না একটা সাদা কাপড় পরা মহিলাকে দেখতে পায়, যার চোখ রক্তের মতো টকটকে লাল। তার সঙ্গে রত্নার কি কথা হয় সেই মহিলাটাকে সেটা সঠিকভাবে কিছুই জানা যায় না। কিন্তু যখন ফিরে আসে খেজুরের রস নিয়ে ববি, তারপর থেকে রত্নার আচরণের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার দেখতে পায় ববি। এবং তারপরে রত্নারা তার নিজেদের বাড়িতে ফিরে আসে, এবং ফিরে আসার পর থেকেই রত্নার আচরণে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করতে থাকে রত্নার পরিবারের সবাই। রত্না যখন তখন এটা সেটা খেতে চায়, এবং খেতে চেয়ে সে নিজেই ভুলে যায় সে কি খেতে চাইছে। এবং রত্নার বাবা তাকে সন্ধ্যার পরে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে অদ্ভুত ভাবে। পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করে সে বলে সে ছাদে যায় না, এবং হঠাৎ তার রত্না অদ্ভুত কণ্ঠস্বরে, অন্যের একটা কণ্ঠস্বরে কথা বলতে থাকে। কেন রত্না এগুলো করছে, কি হয়েছে রত্নার সাথে, সেই মহিলার সঙ্গে রত্নার এই আচরণের কি সম্পর্ক, এখন পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানি না। সেটা সবই জানবো আমরা দ্বিতীয় পর্বে। তো চলুন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। রত্নার আচরণে রত্নার মা বেশ ভয় পেলেন। বুঝতে পারছেন আসলে কি করা উচিত। কি ভয়ঙ্কর ভাবে ও সময় বলছিল রক্ত খাবে। কোন মানুষকে এই ধরনের কথা বলতে পারে? কি হলো মেয়েটার? রত্নার বাবাকে বলে একজন কবিরাজ দেখালে বোঝা যাবে কেন মেয়েটা এমন করছে। সে রত্নার বাবাকে সব খুলে বলল। দুপুরের দিকে চলে এলো এক কবিরাজ। কবিরাজের নাম মোতাহার। মোতাহার সাহেবের আরো একটা বড় পরিচয় আছে, সে একজন জিন সাধক। কবিরাজ ঘরের চৌকাঠ মারাতেই পুরো ঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। রত্নার ঘর থেকে বিকট বিকট শব্দ হচ্ছে, কিছু ভাঙার শব্দ হচ্ছে, তার সাথে কেমন যেন একটা গোঙানির শব্দ। কবিরাজকে রত্নার ঘরে নিয়ে আসা হলো। রত্না কবিরাজকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে দিল। এদিকে আয়। খবরদার কাছে আসবে না, যা বলার দূর থেকে বলো। ঠিক আছে, তুই যদি ভালোই ভালোই ঠিক ঠিক উত্তর দিস তবে আমি তোকে কিছুই করব না। তবে যদি দেখো কবিরাজ, তুমি চেষ্টা করে কোনো লাভ নাই, আমি ওর দেহ ছেড়ে যাব না। সে পরে দেখা যাবে। এবার তুই বল তুই কে, আর কেনই বা এই মেয়েটাকে ধরেছিস? আমি ওর কোনো ক্ষতি করব না, আমি কিছুদিন ওর শরীরে থাকবো। না, ওর শরীরে থাকা যাবে না। আমি এই মেয়েটার কোনো ক্ষতি করতে আসি নাই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তবে আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করেই আমি চলে যাব। আগে বল তুই কে? আমি সুফিয়া। তুই তো কোনো জিনপুরি বা কোনোটাই না। কোন জিনের আমার সাথে এতক্ষণ কথা বলার সাহস নেই। তুই আসলে কি? আমি হলাম আত্মা। কি? মানুষের আত্মা? মানুষের আত্মা। তো তুমি এই মেয়ের শরীরে ভর করেছো কেন? আমার একটা কাজ বাকি আছে, তাই আমি এই পৃথিবীতে এখনো আছি। কি কাজ? প্রতিশোধ। কিসের প্রতিশোধ? এত কিছু তো বলা যাবে না। সে যাই হোক, এই মেয়েটার কি দোষ বল? তুই শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছিস কেন? আমি তোর কোনো ক্ষতি করছি না, সময় হইলে আমি চলে যাব।
অনেক মানুষ আছে, তাদের ধর। এই মেয়েটাকে দয়া করে ছেড়ে দে। দয়া? একদিন আমিও দয়া চাইছিলাম, কিন্তু কেউ দয়া করে নাই। আর আমার অনেক সীমাবদ্ধতা আছে, তাই আমার কাজটা এই মেয়ের সাথে থেকেই করতে হবে। তোকে আবারও ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, না হয় কিন্তু আমি তোকে জোর করতে বাধ্য হব। আমি আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোথাও যাব না। এই কি তোর শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। বিল্লাল, আসাদ, সেলু, তোরা ভিতরে আয়। না, ওদেরকে ডাকতেছিস কেন? তোরা এখন মন্ত্র করবি না? শোন, একদম ভালো করে কিন্তু বলে দিচ্ছি, এইসব বন্ধ কর। আমার খুব কষ্ট হচ্ছে। খবরদার আসবি না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমার কাছে আসিস না, আমি চলে যাচ্ছি। আমার কাছে আসবি না, তোরা দূরে থাক। সুফিয়ার আত্মা যাওয়ার সময় পুরো বাড়িটা আবার বিকট শব্দে কেঁপে উঠল। রত্না তখনই মাটিতে পড়ে গেল। সুফিয়ার আত্মা বোধহয় জানালা দিয়ে বেরিয়ে গেছে, কারণ রত্নার ঘরে জানালার ওপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে। সুফিয়া যাওয়ার সময় কাঁঠাল গাছের বড় বড় সব ডাল ভেঙে দিয়ে গেছে। রত্নার যখন জ্ঞান ফিরল, তখন তার কিচ্ছু মনে নেই। মা, ওনারা কে? ওনারা কবিরাজ। কবিরাজ এখানে কি করে? কেন আসছে? চুপ থাক, পরে বলবো। জমিদার সাহেব, আপনার মেয়েকে কিছুদিন বের হতে দিবেন না। আচ্ছা। ও, ভালো কথা। ওই জানালাটা যেন কখনোই খোলা না হয়। আমার ধারণা এই জিনিসটা যেদিক থেকে গিয়েছে সেদিক থেকে আবার আসার চেষ্টা করবে। কিছুদিন আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, তাহলে এই ঘরের জানালাটা বন্ধ রাখলেই হবে? হ্যাঁ, বন্ধই রাখুন। আর যদি আবার এমন কিছু হয় তবে সাথে সাথে আমায় খবর দিবেন। মা, আমার সারা শরীরে এত ব্যথা করছে কেন? তা একটু করবে, তবে কালকের মধ্যে ঠিকও হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। আমার শরীরে ব্যথা আর আপনি বলছেন এটা স্বাভাবিক? চুপ থাক। ঠিক আছে জমিদার সাহেব, তাহলে আমি আজ উঠি। নিচে চলুন, কথা আছে। চলুন। কবিরাজের কথা মতো রত্না সম্পূর্ণ সুস্থ হয়ে গেল একদিনের মাথায়। রত্না পুরো পাখির খাঁচায় বন্দী হয়ে গেল। সে তার ঘরে সারা দিন একা একা সময় কাটায়। জানালা বন্ধ, ছাদে ওঠাও নিষেধ, ঘরের বাইরে পা রাখাও মানা। সব মিলিয়ে রত্নার এই বন্দি জীবন একদমই ভালো লাগছিল না। যে জগতে মন খুলে কথা বলা যায় না, আকাশ দেখা যায় না, ইচ্ছে করলে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না, সে জগৎটা আসলে অর্থহীন। তবে রত্না যখন যা চায় তার সাথে সাথে এনে দেয়া হয় তাকে। আর এভাবে কেটে যাচ্ছিল রত্নার সময়। হঠাৎ 7 দিনের মাথায় রত্না খুব সাজগোজ শুরু করে দিল। নতুন একটা 3 পিস পরেছে, গলায় গয়না, কানে দুল, হাতে রঙিন চুড়ি, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছিল রত্নাকে। রত্নাকে যে কোনো কাপড়ে খুব মানায়। তবে কপালে যে টিপটি দেয়া সেটা সাদা রঙের। সাধারণত কোনো মেয়েকেই সাদা টিপ পরতে দেখা যায় না। তবে সাদা মুখের উপর সাদা টিপও যে এত মানায় তা রত্নাকে না দেখলে বিশ্বাস হবে না। রত্নার মা ঘরে ঢুকে চমকে উঠলেন। কিরে, এই বর্ধপুরে তুই কি করিস? কিছু না। এ কি, বারান্দা খোলা কেন? আমি খুলেছি। তুই এই সময় এত সেজেছিস কেন? আবার সেজে থাকতেই ভালো লাগে। কই, আগে তো কোনোদিন বলিসনি। এই তো এখন বললাম। এই রত্নার বাবা, রত্নার বাবা, এদিকে আসেন, দেখেন আপনার মেয়ের কাণ্ড। কি হলো, চেঁচাচ্ছ কেন? দেখেন না, দেখেন রত্নার অবস্থা। বাহ, ভালোই তো লাগছে। কোথাও যাচ্ছ নাকি তোমরা? যাচ্ছি না, তবে আপনার মেয়ে সেজে গুজে বসে আছে। কিরে মা, হঠাৎ সেজে বসে আছিস কেন? তোমার রক্তের অপেক্ষায়। কি বলছিস এসব?
ও কি জানালা খুলেছে নাকি? না, জানালা খুলিনি, তবে বারান্দা খুলেছে। সর্বনাশ! আমি এখনই কবিরাজকে ডেকে আনছি, তুমি ওর কাছে থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। কোনো লাভ হবে না। তারপর ইব্রাহিম সাহেব কবিরাজকে নিয়ে বাড়িতে এলেন। তারা ভেবেছিল কবিরাজ ঘরে ঢুকলে আগের মতোই হয়তো ভূকম্পন অনুভূত হবে, কিন্তু এবার তেমন কিছুই হল না। সরাসরি রত্নার ঘরে ঢুকে গেল কবিরাজ আর রত্নার বাবা। কবিরাজ সাহেব, বেশ তাড়াতাড়ি আসছেন দেখতেছি। তুই আবার আসছিস? আমি তো যাবার সময় বলছিলাম আমি আবার আসব। সব আত্মারাই তাদের কথা ঠিক রাখে, তা যত কঠিনই হোক না কেন, কিন্তু মানুষ রাখে না। তুই মেয়েটাকে ছাড়বি কবে বল? কতবার বলবো? আমার প্রতিশোধ নেওয়া শেষ হলে আমি নিজে থেকেই চলে যাব। তুই কি চাস আমি আবার তোর ব্যথার মন্ত্র পড়া শুরু করি? কবিরাজ সাহেব, আপনার একটা কথা বলি। হ্যাঁ বল। আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। তুই আমায় ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, দেখাইতেছি। আপনি চইলা যান আর আসবেন না, এতেই আপনার মঙ্গল। এই এই তোরা ভিতরে আয়, মন্ত্র পড়া শুরু কর। এইবার আমার আর কিছু হবে না। তুই কি আমাকে বোকা মনে করিস? কেন? তুই কি মনে করিস আমি আজ ওই দিনের মতো পালাবো? আজ আমি তোর থেকেও শক্তিশালী। দে তোর হাতটা দে। কেন? ভাঙবো। না না, সামনে আসিস না, আমাকে শেষবারের মতো সুযোগ দে না। দয়া করে ছেড়ে দে, ছেড়ে দে আমায়। তোকে আগেই সাবধান করছিলাম, এবার বুঝ কত জানে কত ছাড় ছাড়। না না, যা, এই তো শাস্তি। আমার আশেপাশে আর আসবি না। কি কেমন আছেন জমিদার সাহেব? কি কথা কন না যে? জি জি, ভালো। ও, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আবার সব সময় ভালো থাকেন। আমায় চিনতে পারছেন? না, চিনতে পারছি না। মনে নাই? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? আমি সুফিয়া, সেই সুফিয়া, যে সুফিয়ার জায়গায় এখন আপনাদের তালা। এবার নিশ্চয়ই চিনছেন। রাবেয়ার মেয়ে? ঠিক ধরছেন, আপনার জন্যই আমি আজও পৃথিবীতে কষ্ট পাচ্ছি। আমার জন্য মানে? আপনার নির্যাতনের শিকার আমরা, আর আপনি কারো শিকার হবেন না তা কি হয়? আর তাছাড়া মুরব্বীরা কি বলে ভুলে গেছেন? ইট মারলে পাটকেল খাইতে হয়। তুমি কি চাও এখানে? আপনি কি দেখছেন পাশের গ্রামে বড় একটা আম গাছ সব সময় আপনাকে ডাকে, আপনার অপেক্ষায় ডাকে। আমি চাই আপনি ওই আম গাছের ডাকে সাড়া দেন। তুমি তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাই তা আপনি ভালো করেই জানেন। উফ, আর সহ্য হচ্ছে না। আপনি আমাদের দলে যোগ দিলেই আমি আপনার আদরের মেয়েটাকে ছেড়ে দিব। চুপ করো, আমার আর ভালো লাগছে না। ভালো লাগার কথাও না। সুফিয়া ইব্রাহিম সরকারকে কিসের একটা ইঙ্গিত করলেন। এমন কি স্মরণ করাতে সুফিয়ার আত্মা এখনো পৃথিবীতে? কিসের নেশায় সুফিয়া আজও এখানে? ইব্রাহিম সরকার বেশ চিন্তিত। চোখে মুখে কেমন জানি একটা
আতঙ্ক ভর করেছে। হঠাৎ কি যেন মনে করে ঘর থেকে বের হলেন ইব্রাহিম সরকার। হাঁটছে তো হাঁটছেই, থামার কোনো নামগন্ধও নেই। অনেক পথ হেঁটে আসার পর থমকে দাঁড়ালো ইব্রাহিম সরকার। তার সামনে আকাশ ছোঁয়া একটা আম গাছ, আর সেই আম গাছের উপর থেকে নেমে এলো সাদা কাপড় পরা একটা মেয়ে। মেয়েটার চোখ টকটকে লাল। মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইব্রাহিম সরকারের দিকে। আছেন আপনি আর শুনছেন আজকের মূল কাহিনী, এবং এতক্ষণ শুনলেন আজকের কাহিনীর দ্বিতীয় অংশ, যেখান থেকে আমরা জানলাম যে ইব্রাহিম সরকারের মেয়ে অর্থাৎ রত্নার উপরে যে জিনটি ভর করেছিল তার নাম হচ্ছে সুফিয়া। সেই কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক করে জানতে পারা যায় যে তার নাম সুফিয়া, এবং সুফিয়া প্রতিশোধ নেবার জন্য রত্নার উপর ভর করেছে। এবং সেই প্রতিশোধ কার উপরে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে ইব্রাহিম সরকারের উপরে যে এই আত্মার রাগ সেটা বোঝা গেছে। ইতিমধ্যে সেই কবিরাজের হাতও ভেঙে দিয়েছে এই শক্তিশালী প্রেতাত্মা। এই পর্বের শেষে দেখলাম যে ইব্রাহিম সরকার একটি আম গাছের সামনে এসে যখন দাঁড়ালো, সেখান থেকে একটি সাদা কাপড় পরা মহিলা তার সামনে নেমে এসেছে, এবং এর আগেও সে আত্মা কিন্তু একটি আম গাছের কথা ইঙ্গিত করছিল। এই আম গাছের সঙ্গে সে প্রেতাত্মার কি সম্পর্ক, ইব্রাহিম সরকারের কি সম্পর্ক, সেটা আমরা জানবো, সবকিছু আমরা জানবো আজকের কুয়াশার শেষ পর্ব থেকে। তুমি সুফিয়া না? হ্যাঁ, আমি সুফিয়া। চিনতে পেরেছেন তাহলে? সত্যি, তোমাদের সাথে আমি খুব খারাপ আচরণ করেছি। এ তো আপনার কাছে কিছুই না। আমরা তো আপনার প্রজা মাত্র, তাই না? আমি খুব ভালো করেই জানি তোমাদের পরিবার ধ্বংস হওয়ার মূল কারণ আমি। হ্যাঁ, আর 3টা মানুষের মৃত্যুর কারণও আপনি। হ্যাঁ, তা আমি জানি। আর তোমার আবার ফিরে আসা কেন তাও বোঝার ক্ষমতা আমার আছে সুফিয়া। আপনি তো ক্ষমতাবান মানুষ, এতটুকু ক্ষমতা না থাকলে কি করে হয়? তোমাদের মৃত্যুর পরও আমি তোমাদের সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি লজ্জিত। বাবাকে ছেড়ে দিলেই পারতেন। আমি খুবই লজ্জিত। বলো, তুমি আমায় কি শাস্তি দিতে চাও? তোমার যে কোনো শাস্তি নিতে আমি প্রস্তুত। যে শাস্তি দেব তাই মেনে নেবেন? হ্যাঁ, হাসি মুখে মেনে নেব। তাহলে আপনিও আমাদের দলে শরীক হন। আপনার রক্তগুলো মিশে যাক আমাদের জগতের সাথে। জাগতিক কষ্টগুলো থেকে মুক্তি পাক সবাই। যে দেখুন, আম গাছটা কেমন করে আপনার দিকে তাকিয়ে আছে। দেখুন কেমন করে ডাকছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। দড়ি। আচ্ছা, মৃত্যু কি খুব কষ্টের? খুব কষ্টের ভাবলেই কষ্টের, আর আনন্দের ভাবলেই আনন্দের। তোমার কাছে কি মনে হয়েছে? খুব বেশি কষ্টের না। দেখবেন আপনি মৃত্যুর পরপরই প্রাণ খুলে হাসতে পারবেন। তুমি এখানেই দাঁড়াও, আমি গাছে উঠছি। এই ডালটা লাগান। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এই তাহলে মৃত্যু। আমি যা ভেবেছিলাম ততটা কষ্ট না। মৃত্যু যে খুব কষ্টের তা বলা যাবে না। না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। এই এত
তাতে কি হলো? মৃত্যু মৃত্যু। আমি আমি মরতে চাই না। এসব কি বলছেন? দুঃস্বপ্ন দেখেছেন বুঝি না? হ্যাঁ, দুঃস্বপ্ন দেখছি। হ্যাঁ, দুঃস্বপ্ন দেখেছি। ঘুমান, টেনশন করবেন না। টেনশন করলে মানুষ দুঃস্বপ্ন দেখে। হ্যাঁ, ঘুমাও। কাল সকাল সকাল উঠতে হবে আপনার, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তাহলে ঘুমান। ঠিক আছে, ঘুমাচ্ছি। সারা রাত ঘুম আসলো না ইব্রাহিম সরকারের। সে সারা রাত ধরে ভাবল কি দেখেছে সে। আসলেই তো সুফিয়াদের সাথে সে যা করেছে তা ভাবলে এখনো গা শিউরে ওঠে। তাদের তো কোনো দোষ ছিল না। আসলে ওদের সাথে এমন না করলেই মনে হয় ভালো হতো, অন্তত ভালো থাকা যেত। নিজের কাছে নিজেকে দোষী মনে হচ্ছে। সে যাই হোক, যা চলে গেছে তা চলে গেছে। শুধু শুধু ভেবে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। আবার না ভেবেও উপায় নেই। আদরের মেয়েটার অবস্থা খুবই খারাপ। কবিরাজ হয়তো আর আসবে না। তার হাতের 2টা হাড় ভেঙে গেছে। যদিও কবিরাজ বলেছে কিছুদিন গেলে নিজে থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। জোর না করাটাই উত্তম। এদিকে সকাল সকাল ইব্রাহিম সরকার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বের হচ্ছেন। আমি গেলাম রত্নার মা। আচ্ছা শুনেন, আজকে একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, না না, আজ আসতে দেরি হবে। আমি ঘরে একা একা থাকতে পারবো না। কেন? এতদিন তো একাই থাকতে। আগে তো কোনোদিন এইসব কথা বলো নাই। এখন আমার ভয় লাগে। ও আচ্ছা, দেখি কি করা যায়। জমিদার সাহেব কই যান? বাইরে। কি বিচার আছে? হ্যাঁ। বিবেক ছাড়া মানুষ বিচার করতে পারে তা আপনারে না দেখলে জানতেই পারতাম না। বিবেক ছাড়া মানুষ মানে? বিবেক তো সবারই আছে। আপনার বিবেক থাকলে কি আপনি এখনো এই জগতে বাস করতে পারতেন? নিজের জন্য হলেও চলে আসতেন আমাদের কাছে। আপনার বিবেকটা অন্তত শান্তি পেত। আপনি মৃত্যুকে যেমন মনে করছেন তেমন না। মৃত্যু অনেকটা সুখকর। তুমি কি চাও? আমি মারা যাই? শুধু আমি না, আমার মতো অনেকেই তা চায়। আর তাই হওয়া উচিত। আপনি যা করছেন তার প্রতিদান তো আপনাকেই দিতে হবে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ইব্রাহিম সরকার আজ আর বিচার করতে গেল না। নদীর ধারে বসে ভাবতে লাগলো। আসলেই তো সুফিয়ার আত্মার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। ইব্রাহিম সরকারের বিবেক আসলেই তো একটা সময় কাজ করেনি। এমন কেন হলো? সুফিয়ারা তো তার মতোই মানুষ, তার মতোই তো তাদের বেঁচে থাকার অধিকার আছে। আসলেই তো সে যা করেছে তার শাস্তি হওয়া উচিত। কিন্তু কি করবে তা বুঝতে পারছে না ইব্রাহিম সরকার। এদিকে বিবেকের তাড়নায় তিনি অস্থির হয়ে উঠলেন। এসব ভাবতে ভাবতেই ইব্রাহিম সরকারের চোখ পড়ল নদীর ওই পারে। নদীর ওই পারে সাদা কাপড় পরা একটি মেয়ে ইব্রাহিম সরকারকে লক্ষ্য করে হাত দিয়ে কিছু একটা ইশারা করছে, হয়তোবা ডাকছে। ইব্রাহিম সরকার মেয়েটিকে দেখে উঠে দাঁড়ালো। হ্যাঁ, এবার সে স্পষ্ট দেখতে পাচ্ছে এটা সুফিয়া। কি ব্যাপার? সুফিয়ার মুখটা এমন লাগছে কেন? ইব্রাহিম সরকার পুরো নদী ঘুরে সুফিয়ার কাছাকাছি গেল। এ কি এমন ভয়াবহ চেহারা কেন সুফিয়ার? হ্যাঁ, এই চেহারা ইব্রাহিম সরকারের পরিচিত। হ্যাঁ, এবার মনে পড়েছে। সুফিয়াকে ঠিক এই চেহারায় সে আরেকবার দেখেছিল 14 বছর আগে। সুফিয়ার লাশটা বাজারে আনার পর সুফিয়ার জিপটা বের করা ছিল। গ্রামের কোনো মানুষ সুফিয়ার লাশ দেখার পর এই লাশের ধারে কাছেও আর আসেনি। ইব্রাহিম সরকার নিজেও সুফিয়ার লাশ দেখে ভয়ে আটকে উঠেছিলেন। সুফিয়ার এই চেহারা দেখে ইব্রাহিম সরকার আজও আবারও ভয় পেলেন। তবে আজ মনে হয় একটু বেশি ভয় পেয়েছেন।
ইব্রাহিম সরকার কাউকে তার মনের কথা বুঝতে দেন না। সে সুফিয়াকে দেখা মাত্রই উল্টো ঘুরে বাড়ির পথ ধরলেন। এমন ভাব করলেন যেন সে কিছুই দেখেনি, কিছুই জানে না। তবে সুফিয়া পিছন থেকে অনেকবার জমিদার সাহেব বলে ডাকলো, কিন্তু সে ফিরেও তাকালো না। তারপর ইব্রাহিম সরকার বাসায় পৌঁছে গেল। কারোর সাথে কোনোই কথা বলল না, কিন্তু তার মাথা থেকে সুফিয়ার ওই বিভৎস চেহারাটা কিছুতেই যাচ্ছে না। চোখ বন্ধ করলেও সেই মুখটি ভেসে ওঠে, চোখ খুললেও সেই মুখটি চোখের সামনে হাসে। এমনকি ইব্রাহিম সরকার তার নিজের স্ত্রীর মুখেও সুফিয়ার মুখ স্পষ্ট দেখতে পেলেন। সে দেখলো চা হাতে দাঁড়িয়ে আছে সুফিয়া, মুখে রাক্ষসের মতো সেই হাসি। সে চিৎকার করে উঠল। তারপর ঠিক মতো তাকিয়ে দেখে সে সুফিয়া নয়, তার স্ত্রী রানু। এদিকে রত্নার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কোনো কবিরাজ কিছুতেই রাজি হচ্ছে না রত্নার চিকিৎসা করতে। কিরে মা, এখনো ঘুমাইস নাই? ঘুম আসে না। কেন রে মা? আপনার জন্য জমিদার সাহেব। তুমি সুফিয়া? আমি সুফিয়া। তুমি আমার মেয়েকে ছাড়ছো না কেন? আপনি আমাদের সাথে যা করছেন, আর আমি এইটুকু করাতে দোষ হয়ে গেছে। হ্যাঁ, আমি যা করেছি ভুল করেছি, তোমরা আমায় মাফ করে দাও। আমি তোমাদের কাছে হাত জোড় করছি। ভুল? আমাদের জগতের ভুলের শেষ পরিণতি হলো মৃত্যু। তো দোষ করেছি আমি, আমার মেয়ে তো কিছু করেনি, ওকে ছেড়ে দাও। আমি তো বলছি, আপনি যখনই আমাদের জগতের একজন হবেন, সেদিন থেকে আপনার মেয়ে মুক্ত। আর এর সবটাই আপনার উপর নির্ভর করছে, বুঝছেন? এই জগতে সবটাই ভুলে ভরা, তবে কিছু কিছু ভুল বয়ে বেড়াতে হয় সারা জীবন। আবার কিছু কিছু সময় মানুষকে অন্ধ করে দেয়, তাই সে যা করে তাই তার কাছে ঠিক মনে হয়। সুফিয়া এমন একটা কিছু ইঙ্গিত করল। ইব্রাহিম সরকার বুঝতে পারছে না কি করা উচিত। একটা পরিবার শুধু তার জন্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই ভুলের সমাধান কি? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল ইব্রাহিম সরকার। মধ্যরাতে তার চিৎকারে ঘুম ভাঙল রত্নার মা। ইব্রাহিম সরকার আগের স্বপ্নটি আজও আবার দেখলেন। তার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নটি সে দেখল। আচ্ছা, মৃত্যু কি সত্যি এত সহজ? মৃত্যুর সময় কি সত্যি আনন্দের? তারপর খুব সকালে কেউ একজন দরজা খড়া নাড়ছে, খুব জোরে জোরে। দরজা খুলে বের হলেন ইব্রাহিম সরকার। কিরে সেলিম, এই ভোরবেলা ডাকছিস কেন? ওই গ্রামে কি হয়েছে? ওই গ্রামে হাসি মন্ডল। আরে কি হয়েছে আশু মন্ডলের? খুলে বল, না বললে বুঝবো কি করে? ওই গ্রামে আম গাছের ডালে হাসি মন্ডলের লাশ ঝুলতেছে। কি বলিস? আমি দেখাইছি, বিশ্রী চেহারা, ভালো করে তাকালে বোঝা যায় উনি হাসি মন্ডল। চল তো দেখে আসি। ইব্রাহিম সরকারের সেলিম গেল পাশের গ্রামের আম গাছের নিচে আশুর লাশ দেখতে। লাশের দিকে তাকানো যায় না, জিভটা বের হয়ে আছে, চোখ দুটো এখনো খোলা, গলায় ফাঁস লাগানো। গাছের মগ ডালে ঝুলছে আশু মণ্ডলের লাশ। কিছু সময় পর মানুষের স্রোত নেমে গেল আম গাছের নিচে। আশু মণ্ডলকে গাছ থেকে নামানো হলো। তার চেহারাটা একটা অদ্ভুত আকার ধারণ করলো, দেখে যে কোনো মানুষই ভয় আঁতকে উঠবে। তারপর আশু মণ্ডলকে কবর দেয়া হলো। কেউ বলছে বউয়ের জ্বালা সহ্য করতে না পেরে আশু মণ্ডল আত্মহত্যা করেছে, আবার কেউ বলে ছেলেদের জ্বালায়। এরকম নানা কথা বলা বলি চলছে পুরো গ্রাম জুড়ে। আশু মণ্ডলের বড় ভাই আবু মণ্ডল 2 বছর আগে মারা গেছেন, আর অদ্ভুত বিষয় সেও আত্মহত্যা করে মারা যায়। আশু মণ্ডল আর আবুল মণ্ডল ইব্রাহিম সরকারের খুব কাছের দুজন মানুষ, তবে তারা আজ আর এই পৃথিবীতে নেই। ওখানকার সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল।
শরীরটাও খুব বেশি ভালো না ইব্রাহিম সরকারের। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। তারপর মাঝরাতে আজও তার ঘুম ভেঙে গেল। তবে আজ আর চিৎকার করলেন না। তার কাছে পুরো ব্যাপারটাই এখন স্বাভাবিক মনে হচ্ছে। পরদিন সারা দিন সে কারোর সাথে কোনো কথা বলল না। সারাদিন কেবল কি যেন ভাবল। দুপুর গড়িয়ে রাত হলো। প্রতিদিনের মতো আজও মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। তবে ঘুম ভাঙার পর সে কাকে যেন দেখতে পায় সাদা শাড়ি পরা, হাত দিয়ে ডাকছে ইব্রাহিম সরকারকে। অস্পষ্ট একটা চেহারা, আর ইব্রাহিম সরকার হাঁটছে ওই মেয়েটার পিছু পিছু। সকালবেলা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ইব্রাহিম সরকার আর রত্নাকে। অনেক খোঁজাখুঁজি চলছে তাদের। সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাদের। তারপর সকাল 9টার দিকে মুখ ভার করে ঘরে ঢোকে রত্না। অনেকে অনেক প্রশ্ন করছে রত্নাকে, তবে তাদের কোনো প্রশ্নের উত্তর দিল না রত্না। রত্নার মা রত্নাকে অন্য ঘরে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে রত্নার চোখের দিকে তাকিয়ে রত্নার মা বলল, তুমি সুফিয়া? না মা, আমি রত্না। তুই কোথায় ছিলি সকালে? তোর বাবা কোথায়? চুপ করে থাকিস না। আমি জানি, তুই সব জানিস। আমায় বল, আমি তোর মা। মা, কিরে কাঁদছিস কেন? বল কি হয়েছে? আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম একটা নদীর তীরে। পাশে পাশে একটা মেয়ে অন্যদিকে মুখ করে বসে আছে। তুই কি ওই মেয়েটাকে চিনতি? না, তবে আগে একবার আমি ববিদের গ্রামের একটা আম গাছের নিচে দেখেছি ওই মেয়েটাকে। আমি ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও বলল, আমি সুফিয়া। সুফিয়া? কেন মা, তুমি কি ওকে চেনো? না, আমি চিনি না। তারপর কি বললো? ও বলল আমাকে কিছু কথা বলার ছিল। আমি বললাম, বলো। সুফিয়া সুফিয়া লাল লাল দু চোখে আমার দিকে তাকিয়ে ও আমায় বলল, সুফিয়াদের সম্পদ বলতে তেমন কিছুই নেই, শুধু 3 বিঘা জমি ছাড়া। সুফিয়ারা দিন আনে দিন খায়। সুফিয়াদের 3 বিঘা জমির লোভ সামলাতে পারল না তাদের গ্রামের জমিদার সাহেব। তাদের কাছে জমিদার সাহেব তাদের জমিটা চাইল। এদিকে সুফিয়ারা কিছুতেই এই জমি দিতে রাজি হল না। আর দেবেই বা কি করে? এই 3 বিঘা জমিই তো তাদের শেষ সম্বল। এই 3 বিঘা জমি ছাড়া তো তাদের আর কিছুই নেই। কিন্তু এই 3 বিঘা জমি নিজের করে পাওয়ার জন্যই জমিদার সাহেব সুফিয়ার বাবাকে কৌশলে চুরির ফাঁদে ফেললেন। চুরির দায়ে 6 মাসের জেল হয়ে যায় সুফিয়ার বাবার। আর তার কিছুদিন পর সুফিয়া আর সুফিয়ার মাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয় জমিদার সাহেব আর পঞ্চায়েতের আবুল মণ্ডল ও আশু মণ্ডল। এই অপমান সহ্য করতে না পেরে মা মেয়ে দুজনেই পাশের গ্রামে আম গাছে ফাঁসি দেয়। তারপর সেই লাশ দুটো নিয়ে আসা হয় গ্রামে। সেই লাশ দুটোকে কবর পর্যন্ত দিতে দেয়া হয়নি, অপয়া বলে পুড়িয়ে দেয়া হয় জমিদার সাহেবের নেতৃত্বে। আর 6 মাস পর সুফিয়ার বাবা জেল থেকে ফিরে আসে। ততদিনে জমিদার সাহেব সুফিয়াদের শেষ সম্বলটুকু নিজের করে নিয়েছে। সুফিয়ার বাবার মাথা গোজার ঠাঁইটুকুও ছিল না। কিছুদিন পর সুফিয়ার বাবাকেও খুন করা হয়। সুফিয়ার বাবার লাশ পাওয়া যায় একটা নদীতে। আর এই সব কিছুর পেছনে ছিল জমিদার সাহেব। আর এই জমিদার সাহেবের নাম ইব্রাহিম সরকার। বলিস কি? উনি তো আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই পাওয়া যায় সুফিয়ার বাবার লাশ। আসলে সুফিয়ার সাথে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। কোনো মানুষের সাথে এমন করতে পারে মা? আচ্ছা, তোর বাবার খবর কিছু জানিস? কিরে
হয়েছে খুলে বল আমায়, কি হয়েছে? সুফি আমায় বলেছে বাবাকে আম গাছের ওখানে পাওয়া যাবে। ও এসেছিল প্রতিশোধ নিতে, ওর প্রতিশোধ নেওয়া শেষ। কি বলছিস? মানে কি? পাশের গ্রামের আম গাছের ওখানে গেলেই বুঝতে পারবে মা। ইব্রাহিম সরকারের লাশ পাওয়া যায় ওই আম গাছটায়। তার চেহারাটা বিশ্রী রূপ ধারণ করেছে, জিভটা অনেকখানি বের হয়ে আছে, তার চোখ দুটো খোলা, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ইব্রাহিম সরকারের লাশ দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মুখোশ পরা মানুষগুলোর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো ভয়াবহ চরিত্র, আর সময় খুলে দেয় সবসময় এইসব মুখোশ। কুয়াশায় আছেন আপনি, আর এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী, যে কাহিনীর নাম আত্মার প্রতিশোধ। লিখেছেন শাহাদাত হোসেন এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ ইফতাবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের এই কাহিনীতে। রত্না এবং সুফিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, রত্নার মায়ের চরিত্রে ছিলেন মিনু, ইব্রাহিম সরকারের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, ববির চরিত্রে নীলাঞ্জনা, কবিরাজ লোবান এবং সেলিমের চরিত্রে অভিনয় করেছেন মনির। এই ছিল আজকের কুয়াশার সব কলাকুশলীদের নাম।